প্রণয়ের ছোঁয়া। লেখা আইজা আহমেদ। পর্ব 1। ভেবে চিনতে সিদ্ধান্ত নে আরহাম। বিয়ে কোনো ছেলেখেলা নয়। টরেন্টোর আকাশ আজ মেঘলা, গোধূলির আলো বিলাসবহুল বাড়ির ব্যালকনির শীতল মেঝেতে মৃদু প্রতিফলিত হচ্ছে। সেই আলোয় দাঁড়িয়ে থাকা পুরুষটি যেন এক নীরব মূর্তি, স্থির অথচ ভেতরে অস্থিরতার ঝড় বইছে। হালকা ঠান্ডা বাতাসে তার সিল্কের শার্টের হাতা একটুখানি উড়ছে। লম্বা সুঠাম দেহের অধিকারী সেই পুরুষ। ফর্সা ত্বকের উপর গাঢ় চোয়াল, গভীর চোখের দৃষ্টি, যেন শত আবেগ লুকিয়ে রাখা এক অতল সমুদ্র। তার ডান হাতে ধরা কফির মগ থেকে ধোঁয়া উঠে আসছে, সেই ধোঁয়া ঠান্ডা বাতাসে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন তার জীবনের কিছু মুহূর্ত যা ধরা দেয় আবার মিলিয়েও যায়। আঙুলগুলো মগের চারপাশ শক্ত করে জড়িয়ে আছে, যেন সে কোনো এক অদৃশ্য যন্ত্রণাকে চেপে ধরতে চাইছে। এক হাতে কফির মগ, অন্য হাতে সে ধীরে সুস্থে পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে ভেসে উঠল এক পরিচিত নাম, মমো। এক মুহূর্তের জন্য সে তাকিয়ে থাকল স্ক্রিনের দিকে, তারপর বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কল রিসিভ করল। ওপাশ থেকে উচ্ছ্বসিত এক নারীকণ্ঠ ভেসে এলো, আরহাম। হ্যাঁ মমো, তুমি ঠিকঠাক সব ব্যবস্থা করেছ? অবশ্যই, মেঘার বাবা রাজি হয়েছে। তুই এলেই বিয়ে হবে। একটা মুহূর্ত, খুব ক্ষণস্থায়ী কিন্তু ভারী। আরহামের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হল। তার ঠোঁটের কোণে গাঢ় এক রহস্যময় হাসি খেলে গেল, সন্তুষ্টির নাকি বিজয়ের তা বোঝা কঠিন। ভালো, কালকেই আমি আসছি। ব্যালকনি মাঝের চেয়ারটায় বসে আছে রায়ান। কফির কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল সে। পাশে বসা বন্ধুর মুখের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেই কি? তুই সত্যি বিয়ে করবি? হ্যাঁ। রায়ান আর কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আরহাম হালকা ভ্রু কুঁচকে বলল, ওর নাম তো মিহি, কিন্তু মম বলল মেঘা। রায়ান কাঁধ ঝাঁকিয়ে বলল, নিকনেইমো হতে পারে। হয়তো। বাইরে ঝমঝম শব্দে বৃষ্টি নেমেছে। জানালার কাচ বেয়ে জলের রেখা নেমে আসছে একটার পর একটা, যেন প্রতিটা ফোঁটার আলাদা গল্প আছে। গাছের পাতাগুলো বৃষ্টির ভারে নুয়ে পড়েছে, আর রাস্তার ইটগুলো ধুয়ে আরো লালচে হয়ে উঠেছে। কিন্তু মেঘার চোখের সামনে সবকিছু ধূসর। সে জানালার পাশে বসে আছে। এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকলেও তার চোখ যে প্রকৃতিকে দেখছে না সেটা বোঝা যায় তার দৃষ্টি থেকে। সে হারিয়ে গেছে অন্য এক জগতে, যেখানে শুধুই প্রশ্ন, আর তার মাঝখানে সে নিজে আটকে আছে এক হতভম্ব নির্বাক চরিত্র হয়ে। কেন তার বাবা হুট করে এই সিদ্ধান্তটা নিলেন? তার হাতের আঙুল কাচের ওপরে বৃষ্টির ফোঁটার মতো ছোট ছোট দাগ কাটছে। তার মনে হচ্ছে তার জীবনটা যেন এই জানালার ওপরে বৃষ্টির রেখার মতো, একটা দিশাহীন যাত্রা, কোথাও না গিয়ে শুধু নেমে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। তার বাবা, সেই কঠোর মানুষটা, এতদিন ধরে যিনি তার প্রতিটা ব্যাপারে নিয়ম বেঁধে দিয়েছেন, তিনিই আজ তার জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। বিয়ের সিদ্ধান্ত? এত তাড়াহুড়ো কেন? তার কি কোনো মতামত নেই? মেঘা জানে তার বাবার সামনে কোনো প্রশ্ন তোলা যায় না। তার কথাই শেষ কথা। কিন্তু তার মন মানতে পারছে না। সে একটা মোমবাতির মতো অনুভব করছে নিজেকে, যাকে হঠাৎ করেই বাতাসে নিভিয়ে দেওয়া হচ্ছে। বাইরে মেঘ গর্জে উঠল, জানালার কাছে পানির ছিটা এসে পড়ল, যেন প্রকৃতিও তার মনের ভেতরকার অশান্তিকে বুঝতে পারছে। কিন্তু কে বুঝবে তার মনের মধ্যে জমে থাকা হাজারটা প্রশ্নের উত্তর? কে? সূর্যের সোনালি রশ্মি যখন আকাশে মিশে যাচ্ছিল, তখন মেঘার বাবা অফিস থেকে ফিরেই ঘোষণা দিলেন, কাল বিকেলে তোমার বিয়ে। রেডি হয়ে থেকো। মেঘা স্তব্ধ হয়ে গিয়েছিল। বিয়ে? কাকে? ছেলে ভালো, আর পরিবারও অনেক ভালো। এটাই ছিল তার বাবার উত্তর। কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রশ্নের সুযোগ নেই। এ যেন এক অদ্ভুত ঘোষণার মতো, যা মেঘার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। বিমানটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল আরহাম। ভেতরে মৃদু আলো, কিন্তু বাইরে গভীর রাতের অন্ধকারের মাঝে ঢাকার জলজলে আলো যেন এক অন্য রকম জগতের ইঙ্গিত দিচ্ছিল। ইঞ্জিনের গুঞ্জন ধীরে ধীরে কমে এলো, আর একসময় মনে হলো পুরো পৃথিবী যেন থেমে গেছে। রানওয়ের সঙ্গে চাকা স্পর্শ করতেই শরীরে একটা অদ্ভুত ঝাঁকুনি অনুভব করল সে। কানাডার ঠান্ডা বরফে মোড়ানো পথ, সুশৃঙ্খল জীবন, আর নিস্তব্ধ পরিবেশের সঙ্গে কাটানো এতগুলো বছর, তারপর এই বিশৃঙ্খল কোলাহলপূর্ণ শহরে ফিরে আসা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই বদলে যাওয়া দৃশ্যপট তার মনে একটু আলোড়ন তুলতে পারল না। সিটবেল্ট খুলে পাশে তাকালো সে। রায়ান, আদি আর স্নেহা, তার 3 বন্ধু, একে অপরের সঙ্গে কথা বলছে। ব্রো, তোর প্ল্যান নিয়ে নিশ্চিত? আদি জিজ্ঞেস করল। হুম, সব কিছু সেট করা আছে। আরহামের ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ফুটে উঠল। স্নেহা আরহামের দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই এই বিয়ে করবি? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আরহাম? আরহামের চোয়াল শক্ত হয়ে গেল। স্নেহা, তুই জানিস আমি কিসের জন্য করছি? আরহামের রাগ দেখে বাকিরা চুপ হয়ে গেল। গাড়িটি শহরের তৃণভূমি এবং ধীর পিচ রাস্তার উপর ধীরে ধীরে থামল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারীর দিকে চোখ পড়তেই আরহামের বুকের মধ্যে এক ধরনের শিহরণ অনুভূত হল।
তার মা, মম। সে দ্রুত এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরল। তিনি আরহামকে আঁকড়ে ধরে বললেন, বাবা, কত বছর পর তোর মুখ দেখলাম, এত শুকিয়ে গেছিস। আরহাম মৃদু হাসল। তার মায়ের জন্য এই বিয়েটা স্বাভাবিক, কিন্তু সে জানে না এর পেছনের আসল কারণ। সব কিছু ঠিক আছে তো মম? হ্যাঁ বাবা, চিন্তা করিস না। মেয়ের বাবা রাজি হয়েছে। বিকেলেই আকদ। আরহাম মাথা ঝাঁকাল। বাড়ির বিশাল হলরুমে যেন এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়েছে। সোনালি আর লাল রঙের মখমলি পর্দার ঝালরে বাতাসে এক আলতো দোল খাচ্ছে, আলো আধারির মাঝে যেন এক রহস্যময় আভা ছড়িয়ে দিচ্ছে। সুবিশাল ঝাড়বাতির উজ্জ্বল আলোয় হলরুমের প্রতিটি কোণ ঝলমল করছে। মাঝখানে সাদা শাটিনের কাপড়ে মোড়ানো এক বিশাল খাবারের টেবিল, যার ওপর বিভিন্ন মুখরোচক খাবার সাজানো। একপাশে ফুলের বিশাল এক স্ট্যান্ড, যার গায়ে বাঁধা আছে লাল আর সাদা গোলাপের তোড়া। চারপাশে টুকটাক গল্পগুজব, হাসির খিলখিল শব্দ আর বাজতে থাকা হালকা গানের সুরে যেন সন্ধ্যাটা এক স্বপ্নময় আকার ধারণ করেছে। কিন্তু এই সবকিছুর মাঝেও যেন অদ্ভুত এক একাকিত্ব অনুভব করছিল আরহাম। এই চাকচিক্য আলোর বাহার, সৌন্দর্যের এত আয়োজন, কোনো কিছুই তাকে ছুঁয়ে যাচ্ছে না। আরহাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে রইল। কালো শেরওয়ানিতে তার প্রতিচ্ছবি ভয়ঙ্কর রকমের নির্লিপ্ততা দেখাচ্ছিল। ভাই, তুই সত্যি বিয়ে করে ফেলবি? আদি ফিসফিস করে বলল। হুম। আজ থেকে ওর জীবন আমার হাতে। রায়ান চাপা স্বরে বলল, তুই ওকে কষ্ট দিয়ে কি প্রমাণ করতে চাস আরহাম? প্রমাণ করতে চাই না, অনুভব করাতে চাই কিভাবে কষ্টের ভারে জীবন ধ্বংস হয়ে যায়। আদি পেছনে থেকে ধীর গলায় বলল, তুই এখনো ভাবতে পারিস এটা ঠিক হচ্ছে কিনা? আরহাম ঠান্ডা গলায় বলল, আমি যা করছি তার প্রতিটা ধাপ ভেবে নিয়েছি। ভুলের কোনো জায়গা নেই। স্নেহা হতাশ হয়ে বলল, তুই জানিস না প্রতিশোধের আগুন কাকে পোড়ায়? এটা কেবল তোর শত্রুকে না, তোকে নিজেকেও শেষ করবে। আরহাম আরহাম তাকালো না, শুধু বলল, শেষ হতে আপত্তি নেই যদি সে মেয়ে ধ্বংস হয় আমার হাতে। মেঘা আয়নার সামনে বসে আছে। সোনালি ফ্রেমের আয়নায় তার প্রতিবিম্ব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মাথাভর্তি লাল ঘোমটা বেনারসি শাড়ির চিকচিকে কাজ আয়নার কাছে প্রতিফলিত হয়ে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। তার গলায় সোনার নেকলেস, হাতে মোটা বালা। বাইরে থেকে তাকালে মনে হবে আজকের কনে বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। কিন্তু আয়নার ওপারে থাকা চোখের গভীরে যে শূন্যতা, সেটার ভাষা কেউ বুঝবে না। তার চোখের কোণে জমে থাকা জলকণাগুলো কাঁপছে, ঠিক যেন ঝড়ের আগের নিস্তব্ধ আকাশের মতো। মনটা অদ্ভুত এক শূন্যতায় ভরে যাচ্ছে। আজ তার বিয়ে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, অথচ তার নিজের কোনো মতামত নেই। তার বাবা একবারও জিজ্ঞেস করলেন না সে রাজি কিনা। শুধু একটাই কথা, আজ বিকেলে তোমার বিয়ে। মেঘা, তোর হবু বরকে দেখেছিস? তার চাচাতো বোন স্নিগ্ধা ফিসফিস করে বলল। না। স্নিগ্ধা উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে তুই দেখে ধপাস করে পড়ে যাবি, অসম্ভব হ্যান্ডসাম। মেঘার ঠোঁটের কোণে এক টুকরো করুণ হাসি ফুটে উঠল। সুন্দর চেহারার ভেতর কেমন মানুষ লুকিয়ে থাকে সেটা কে জানে। তার বুকের ভেতর কেমন যেন শূন্য লাগছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। সময় হয়ে গেছে, মেয়েকে নিয়ে আসুন। স্নিগ্ধা এগিয়ে এসে তার হাত ধরল। চল। মেঘার পা ভারী লাগছিল। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন তাকে আরো গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। সবার সামনে গিয়ে বসল সে। মসৃণ কাঠের টেবিলের ওপর নিকাহর কাগজ রাখা। আতরের গন্ধে ঘরটা ভরে গেছে, কিন্তু সেই সুগন্ধ যেন তার গলা আরো শুকিয়ে দিচ্ছে। নিকাহর কাগজ সামনে রাখা হলো। কাজী প্রশ্ন করলেন, কনে মেঘা আহমেদ, আপনি কি আরহাম চৌধুরীকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? মেঘার চারপাশ ঝাপসা হয়ে এল। এক মুহূর্তে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব যেন এক বিন্দুতে আটকে গেল। তার ঠোঁট শুকিয়ে এল। গলা বুজে আসছিল। তার বাবার চোখ ধ্রুবতারার মতো কঠিন, সেখানে কোনো অনুনয় নেই, কেবল আদেশ। একটু দূরে বসে থাকা ছেলেটার দিকে তাকানোর সাহস হলো না তার। মেঘা চোখ বন্ধ করল। এই মুহূর্ত থেকে তার জীবন বদলে যাবে। ধীরে ধীরে ঠোঁট নড়ল তার। কবুল। ফুলে সজ্জিত খাটে বসে আছে মেঘা, চারপাশে সাদা ফুলের গন্ধ ভাসছে। তার মন যেন এখনো এই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছে না। বিয়ের দিনটা যেন স্বপ্নের মতোই মনে হচ্ছে, একদম অবিশ্বাস্য। সে একা বসে আছে, মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই তার চোখে ঘুমও এসে যাচ্ছে। মেঘার মনটা তখনও দোলাচলে। এক অজানা শঙ্কা আর অস্বস্তি তাকে গ্রাস করে রেখেছে। সে নতুন জীবনের পথ চলার শুরুতে নিজের জায়গা খুঁজে নিতে চাইছে, কিন্তু ঘরের পরিবেশ তার কাছে এখনো অচেনা। হঠাৎ করেই দরজাটা খুলে গেল। আরহাম এই প্রথম সে তাকে দেখল। দীর্ঘদেহী, চওড়া কাঁধ, গভীর দৃষ্টি। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও তার চলার ভঙ্গিতে এক ধরনের কঠোরতা ছিল, যেন তার চারপাশের কেউই সহজে তাকে বুঝতে পারবে না। আরহাম কোনো কথা না বলেই সোজা ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। মেঘা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে চলতে লাগলো একের পর এক চিন্তার ঢেউ। এই মানুষটির সঙ্গে এখন থেকে তার দিন কাটাতে হবে।
কেমন হবে তাদের জীবন? সে কি আদৌ তার মনের কল্পনায় আঁকা সম্পর্কের উষ্ণতা খুঁজে পাবে? কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসল আরহাম। ভেজা চুল থেকে এখনো পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। এক পলক তাকিয়েই যেন বুঝে গেল মেঘা তখনও যেখানে ছিল সেখানেই বসে আছে। আরহাম ভ্রু কুঁচকে বলল, এখনো বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে এসো। মেঘা কোনোরকম দ্বিধা না করেই উঠে দাঁড়ালো। মনে হলো এখানে তার উপস্থিতি যেন এক প্রকার ভুল। দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে চলে গেল সে। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। লাল সুতির শাড়ি তার গায়ে নতুন এক মাধুর্য এনে দিয়েছে। স্নিগ্ধ আলোয় তার চেহারাটা আরও উজ্জ্বল দেখাচ্ছিল। সে ঘুরে দাঁড়াতেই আচমকা একটা শক্ত বাধার সঙ্গে ধাক্কা খেল। আরহাম। সে এত কাছে এসে দাঁড়িয়েছে যে তার উষ্ণ নিঃশ্বাস মেঘার কপালে লেগে আসছে। মেঘা শিউরে উঠল। পিছু হটার চেষ্টা করল কিন্তু আরহাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মেঘা আরও একবার পিছু হটল। কিন্তু দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে থমকে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার। আরহাম তখন একেবারে সামনে, এতটাই কাছে যে তাদের মাঝে সামান্য ব্যবধানও নেই। মেঘা চোখ বন্ধ করে ফেলল। তার হৃদস্পন্দন যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছে। একটা অজানা ভয়, শঙ্কা আর অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। কিন্তু ঠিক তখনই আরহামের কণ্ঠ শোনা গেল। শুয়ে পড়। গভীর দৃঢ় স্বরে বলা এই দুটি শব্দ যেন তাকে চমকে দিল। সে ধীর গতিতে চোখ খুলল। দেখল আরহাম রুম থেকে চলে যাচ্ছে। মেঘা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল। সে বুঝতে পারছে না এই মানুষটিকে সে কিভাবে পড়বে, কিভাবে বুঝবে। তার ব্যক্তিত্বে যেন এক গভীর রহস্য লুকিয়ে আছে। সকালের আলো ঘরের পর্দার ফাঁক গলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে। নরম আলোয় ঘরটিতে এক ধরনের প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছে। হালকা বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে, জানালার কাছে সূর্যের আলো পড়ে এক চমৎকার ঝলক তৈরি করেছে। মেঘার ঘুম ভাঙতেই মাথাটা ভারী লাগল। অচেনা ঘর, নতুন পরিবেশ, কিছু সময়ের জন্য সে ভুলেই গিয়েছিল তার বিয়ে হয়ে গেছে। আস্তে আস্তে উঠে বসে চারপাশ দেখল। জানালার পর্দা একটু উড়ে গিয়ে ভেতরে নরম রোদ ঢুকছে। বিছানার একপাশ ফাঁকা, যেমনটা সে জানত। আরহাম এখানে ছিল না। তার বুকের ভেতরটা ধক করে উঠল। কাল রাতে একবারও কথা বলেনি সে, এমনকি পাশেও বসেনি। মেঘা জানে এটা স্বাভাবিক না। সাধারণত নতুন বউয়ের জন্য সবাই একরকম উচ্ছ্বাস দেখায়, কিন্তু আরহাম? একটু পর নিচে নামল সে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে নামতে সে চারপাশটা ভালো করে লক্ষ্য করল। সুবিশাল ডুপ্লেক্স বাড়ি, সবকিছুই বেশ সুন্দরভাবে সাজানো। মেঘা বুঝতে পারল এই বাড়ির মানুষগুলোও নিশ্চয়ই তেমনই ভালো হবে। নিচে নামতেই দেখতে পেল ডাইনিং টেবিলে সবাই বসে আছে। প্রথমেই তার চোখ পড়ল আরহামের মা রেহানা চৌধুরীর দিকে। তার চোখে প্রশান্তি ও মমতা, যা দেখে মেঘার বুকের ভেতরটা উষ্ণ হয়ে উঠল। এসো মা। রেহানা চৌধুরী হাসি মুখে বললেন। জি আন্টি, মানে আম্মা। আরহামের মা হাসলেন। তুই আমার ছেলের বউ না, আমার মেয়েও। নাস্তার টেবিলে আয়। রেহানা চৌধুরী নিজের হাতে মেঘার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। আরহামের বাবা কামাল চৌধুরী খুশিমনে বললেন, এসো মা, বসো। কেমন ঘুম হয়েছে? ভালো। মেঘা হালকা হাসল, কিন্তু ভেতরটা শূন্য লাগছিল। এই বাড়ির মানুষজন ওকে ভালোবাসা দিয়ে আপন করে নিচ্ছে, অথচ যার জন্য সে এই বাড়িতে এসেছে সেই যেন দূরত্ব তৈরি করে রেখেছে। কামাল চৌধুরী গম্ভীর গলায় বললেন, আরহাম কোথায়? রেহানা চৌধুরী একটু অস্বস্তি নিয়ে বললেন, ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, জরুরি কাজ ছিল। মেঘার গলায় দলা পাকিয়ে উঠল। গত রাতেও সে এড়িয়ে গেছে, আজ সকালেও? কেন? কামাল চৌধুরী নরম কণ্ঠে বললেন, ওর কাজের ধরনটাই এমন। তবুও বিয়ের পরদিন তো একটু সময় দেওয়া উচিত ছিল। রেহানা চৌধুরী চুপ করে রইলেন। মেঘা চোখ নিচে নামিয়ে রাখল, কিছু বলার ইচ্ছাই হলো না। সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছিল। নতুন এক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছিল মেঘা। এখানে সবাই তার পরিচিত নয়, নতুন একটা জীবন শুরু হয়েছে। প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর যেন অজানা এক গল্প বলে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। হ্যালো, কেউ আছো? কণ্ঠটা যেন একটু বেখাপ্পা কিন্তু উচ্ছ্বসিত। মেঘা দরজা খুলতেই চোখে পড়ল তিনজন অপরিচিত মুখ। একজন লম্বা, একটু চঞ্চল হাসি মুখে দাঁড়িয়ে। আরেকজন একটু গম্ভীর, তবে চোখে মুখে কৌতূহল। আর সবচেয়ে বাম পাশের মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন সে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কিছু দেখছে। তুমি মেঘা? মেয়েটি বিস্ময়ভরা কণ্ঠে বলল। মেঘা একটু অবাক হলো। হুম, আমি মেঘা। ওরে বাবা, ভাবতেই পারছি না। ছেলেটি বলে উঠল, তোমার কথা তো অনেক শুনেছি, কিন্তু তুমি এতটা সুন্দর হবে তা কিন্তু ভাবিনি। মেঘা একটু অপ্রস্তুত বোধ করল। গম্ভীর চেহারার ছেলেটি তখনই বলল, শালা, নতুন কাউকে দেখলেই এমন কথা বলে ভয় পাইয়ে দিস কেন? মেঘা একটু হাসল, তারপর প্রশ্ন করল, আপনারা? মেয়েটি এবার হাসি মুখে বলল, আমি স্নেহা, আর ওরা রায়ান আর আদি। আমরা আরহামের বন্ধু। বিয়ের সময় দেখা হয়নি, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে আসি।
মেঘা বিনীত স্বরে বলল, তোমরা চা কফি কিছু খাবে? রায়ান সঙ্গে সঙ্গে বলল, এক কাপ কফি হলে বেশ ভালো হতো। মেঘা সবার জন্য কফি বানিয়ে আনল। সবাই আরাম করে বসেছে। স্নেহা এসে মেঘার পাশে বসল। মেঘা কফির মগ হাতে নিয়ে বলল, তোমরা কবে থেকে বন্ধু? রায়ান একটু হেসে বলল, আমরা সবাই কানাডায় একসঙ্গে বড় হয়েছি। বলতে গেলে আমাদের শৈশবটা একসাথেই কেটেছে। মেঘা কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আচ্ছা, উনার কি কখনো গার্লফ্রেন্ড ছিল? আদি হাসল, গার্লফ্রেন্ড? ও তো আমাদের জন্য প্রেমই করতে পারেনি। রায়ান বলল, তবে হ্যাঁ, একবার একজনকে প্রপোজ করেছিল। মেঘার চোখ বিস্ময় বড় হয়ে গেল। তারপর? আদি হাসতে হাসতে বলল, এই গল্পটা তোমাকে অবশ্যই শুনতে হবে। তারপর সে শুরু করল, আমরা তখন কলেজে নতুন। ক্যারিন নামের এক মেয়ে ছিল আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী আর স্টাইলিশ। তো একদিন আরহাম সাহস করে ক্যারিনের জন্য একটা লাভ লেটার লিখল। লেটারটা সে লুকিয়ে রেখেছিল সময়মতো ক্যারিনকে দেবে বলে। কিন্তু আমরা কি আর চুপ করে থাকতে পারি? সেদিন আমি আর রায়ান ওকে বাইরে নিয়ে গেলাম, অন্যদিকে স্নেহা আরহামের ব্যাগ থেকে লেটারটা সরিয়ে নিল। তারপর সে সেটার জায়গায় অন্য একটা চিঠি রেখে দিল, একদম আজগুবি সব কথা দিয়ে ভরা। মেঘা অবাক হয়ে বলল, মানে? রায়ান হাসতে হাসতে বলল, মানে সেই চিঠিতে ছিল বিশাল কবিতা, যেখানে লেখা ছিল, তোমার চোখের তারায় আমার ভালোবাসার নদী বয়ে চলে, এরকম উদ্ভট সব কথা। ভাবতে পারো? স্নেহা বলল, তারপর আমি ক্যারিনের কাছে গিয়ে সেই লেটারটা দিয়ে এলাম। মেঘা অবাক হয়ে বলল, তারপর? আদি বলল, তারপর আরহাম কিছু বুঝে ওঠার আগেই ক্যারিন এসে ওকে সবাইয়ের সামনে ঠাস করে একটা চড় মেরে চলে গেল। আরহামের মুখের সেই অবস্থা উফাফ, এক কথায় দেখার মতো ছিল। রায়ান হাসতে হাসতে বলল, তুমি যদি তখন ওর চেহারাটা দেখতে, বেচারা পুরো হতভম্ব হয়ে গিয়েছিল। স্নেহা বলল, এরপর আরহাম এক সপ্তাহ কলেজে যায়নি, ভাবো একবার আমাদের কীর্তি। আদি তখন আরও রহস্যময় কণ্ঠে বলল, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এখনো পর্যন্ত আরহাম জানে না যে আমরা তার লাভ লেটারটা পাল্টে দিয়েছিলাম। মেঘা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে উঠল। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, অথচ আরহাম ফিরল না। মেঘা বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। একবার কল করবে কি না ভেবেও করল না। সে কি চাইছে? আরহাম ফিরে এসে বলবে, সরি, তোমার সাথে থাকা উচিত ছিল না? ওর চোখের ভাষা তেমন কিছু বলে না। সে কি ইচ্ছা করেই দূরে থাকছে, নাকি এটা তার স্বাভাবিক আচরণ? মেঘার মাথায় একটা অদ্ভুত সন্দেহ দানা বাঁধতে লাগল। বিয়ের পরদিনই কি কেউ এতটা উদাসীন থাকে? রাত প্রায় 10টা বাজে। আরহামের মা কয়েকবার জিজ্ঞেস করেছেন, মেঘা মা, আরহাম আসেনি? মেঘা শুধু মাথা নাড়িয়েছে। তার কেমন জানি লাগছিল, যেন একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে তাদের মাঝে। রাত 12টার দিকে দরজার শব্দ হলো। আরহাম দরজা খুলে ঢুকল, ক্লান্ত চেহারা। সরাসরি ওয়াশরুমের দিকে হাঁটতে শুরু করল, যেন কেউ অপেক্ষা করছে কি না সেটা দেখার প্রয়োজনও নেই। মেঘা এতক্ষণ চুপ ছিল, কিন্তু আর পারল না। আপনি এত রাতে আসছেন? আরহাম থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরল। তার চোখে ক্লান্তি, কিন্তু ঠান্ডা দৃষ্টি সেই একই রকম রয়ে গেছে। তোমার কিছু বলার ছিল? মেঘা বলল, আপনার মা সারা দিন আপনার জন্য অপেক্ষা করেছেন। আপনি অন্তত জানাতে পারতেন। আরহাম ঠান্ডা গলায় বলল, আমার সময় নেই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাবার। মেঘা হতভম্ব হয়ে গেল। আপনার কাছে সবকিছুই কি অপ্রয়োজনীয়? আরহামের চোখ একবার কাপল, কিন্তু সে মুখ শক্ত করে বলল, যা প্রয়োজনীয় সেটা আমি ঠিক করব। তুমি না। মেঘা এবার সত্যিই অবাক হলো। কিভাবে একজন মানুষ এতটা উদাসীন হতে পারে? এই বিয়ে, এই সম্পর্ক, এগুলোর কোনো মূল্যই কি নেই তার কাছে? একবারও মনে হয়নি নতুন বউকে রেখে কোথাও যাওয়া উচিত না? আরহাম একদম কাছে এসে বলল, তুমি যদি জানতে আমি এই বিয়ে কেন করেছি, তাহলে আর প্রশ্ন করতে না। আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। আরহাম ঠান্ডা স্বরে বলল, বুঝতে হবে না। তারপর সে চলে গেল যেন কিছুই হয়নি। সে কি জানে না? নাকি এটা শুধুই পরিস্থিতির নির্মম পরিণতি? সকাল থেকে আরহামকে দেখা যায়নি। বিয়ের পর এই কদিনে সে যতটুকু দূরে ছিল, আজ যেন আরও বেশি দূরত্ব তৈরি করেছে। মেঘা নাশতার টেবিলে অপেক্ষা করেছিল। টোস্ট, ডিম আর এক কাপ কালো চা রাখা ছিল টেবিলে। কিন্তু যার জন্য অপেক্ষা সে তো এলি না। তার নিজের খিদেও ছিল না, তবু একবার তাকিয়েছিল খাবারের দিকে। হাত বাড়িয়ে মগটা ধরতে গিয়েও থেমে গেল। কিন্তু আরহাম আসেনি। তার কেমন যেন দমবন্ধ লাগছিল। এই অচেনা সম্পর্ক, এই অদ্ভুত জীবন, সব মিলিয়ে যেন শূন্যতা তৈরি হয়েছে। সন্ধ্যার দিকে আরহাম বাসায় ফিরল। মেঘা আরহামের সামনে দাঁড়িয়ে বলল, আপনার কি মনে হয় আপনি আমাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারবেন? আরহাম হাতের ঘড়িটা খুলছিল। কোনো প্রতিক্রিয়া ছাড়াই বলল, তুমি এত কিছুর মানে খোঁজো কেন? মেঘার কপালে ভাঁজ পড়ল। কারণ আপনার আচরণ স্বাভাবিক না। আরহাম এবার একটু হাসল। কিন্তু সে হাসিতে বিদ্রূপ ছিল। স্বাভাবিকতা তুমি কি বোঝো মেঘা?
মেঘা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শক্ত গলায় বলল, একটা স্বামী স্ত্রীর মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত তা আমাদের মধ্যে নেই। আরহাম এবার চোখ তুলে তাকালো। তার গভীর দৃষ্টি কেমন যেন অস্বস্তিকর ছিল। সব সম্পর্ক একই রকম হয় না। মেঘার শরীর শিউরে উঠল। আপনি আপনি কি ইচ্ছা করেই আমাকে কষ্ট দিচ্ছেন? আরহাম চোখ নামাল না, বরং সেই শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল, যেন সে প্রতিটি শব্দ ও প্রতিটি প্রতিক্রিয়া উপভোগ করছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসির রেখা, যেন মেঘার কষ্ট দেখা তার কাছে এক ধরনের বিনোদন। মেঘার কণ্ঠে চাপা ক্রোধ, কষ্ট, অভিমান আর অসহায়ত্ব মিলেমিশে গেছে। সে আর নিজেকে বোঝাতে পারছে না। এতটা অপার্থিব নিস্তব্ধতা কেন? এতটা দূরত্ব কেন? আরহাম সামান্য ঝুঁকে এল, তার মুখ আর মেঘার মুখের মাঝে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। তার গলা নামিয়ে গভীর অথচ ভয়ঙ্কর শান্ত এক কণ্ঠে বলল, তুমি নিশ্চিত যে জানতে চাও মেঘা? একটা শীতল বাতাস যেন পুরো ঘর জুড়ে বয়ে গেল। মেঘার ভেতরটা কেমন করে উঠল। সে কিছু একটা বলবে, কিন্তু আরহামের চোখের ভাষা তাকে থামিয়ে দিল। সেটা ছিল ভয়ঙ্কর, গভীর, কঠিন আর ধোঁয়াশায় ঢাকা। আরহাম একটু সরে দাঁড়িয়ে নিঃশব্দে মুচকি হাসল। তোমার প্রশ্নের উত্তর যদি তোমাকে আরো বেশি কষ্ট দেয় তবুও জানতে চাও? মেঘা আর কিছু বলতে পারল না। গলার কাছে এসে ঠেকে গেল সব কথা। তার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, যে এখনো তাকে অপার্থিব নিস্তব্ধতা দিয়ে আটকে রেখেছে, সে কি সত্যিই এতটা নির্দয়, এতটা নিষ্ঠুর? আরহাম তাকিয়ে আছে তার দিকে, গভীর অনড় দৃষ্টি, যেন সে মেঘার প্রতিটি প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে, অপেক্ষা করছে তার পরবর্তী পদক্ষেপের জন্য। তার ঠোঁটের কোণে এখনো সেই রহস্যময় হাসির ছায়া। মেঘা শ্বাস ফেলতে চাইল, কিন্তু বুকের ভেতর আটকে থাকা অজানা এক ভয় যেন তাকে শ্বাস নিতে দিচ্ছে না। এই মানুষটার মধ্যে কিছু একটা আছে, কিছু একটা যা স্বাভাবিক নয়। তার দৃষ্টি সরিয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু পারল না। মনে হচ্ছিল যদি চোখ সরিয়ে নেয় তাহলে সে হয়তো আরো বড় কিছু হারিয়ে ফেলবে। ঠিক তখনই নিচ থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এল, আরহাম নিচে আয় বাবা, নাস্তা করবি। আরহামের মায়ের গলা, দৃঢ় স্পষ্ট। আরহাম এক মুহূর্ত চোখ নামিয়ে নিল। তারপর নিঃশব্দে সরে দাঁড়ালো, যেন এই পুরো কথোপকথন তার জন্য কোনো গুরুত্বই বহন করছে না। মেঘা তখনও স্থির দাঁড়িয়ে। মনে হচ্ছিল সে যেন কোনো দুঃস্বপ্নের মাঝখানে আটকে গেছে। আরহাম দরজার কাছে এসে থামল, একবারও পেছনে ফিরে তাকালো না। কেবল মৃদু স্বরে বলল, বেশি কিছু ভাবো না মেঘা। সব প্রশ্নের উত্তর সবসময় জানা দরকার হয় না। তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মেঘা তবু দাঁড়িয়ে রইল, শূন্য চোখে সেই দরজার দিকে তাকিয়ে। তাকে শূন্যতায় ফেলে রেখে আরহাম নিচে নেমে গেল। নাস্তা শেষ করে মেঘা ভারী পায়ে রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতেই সে থমকে গেল। তার দৃষ্টি সোজা গিয়ে আটকালো আরহামের ওপর। আরহাম বিছানার পাশে বসে একমনে নিজের লাগেজ গুছিয়ে নিচ্ছে। তার হাত দ্রুত নিশ্চিত গতিতে চলছে, যেন সে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি লাগেজ গুছাচ্ছেন কেন? আরহাম হাতের কাজ থামিয়ে বলল, কালকে রাতের মধ্যে কানাডায় ফিরে যাচ্ছি। মেঘা হতভম্ব হয়ে গেল। আপনি কানাডায় চলে যাবেন? এই প্রথমবার সে উপলব্ধি করল তার চারপাশের পৃথিবী যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর সে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই বিয়ের পর থেকে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। সে জানে না এই সম্পর্কটা কি, জানে না আরহাম কেন এমন করছে। কিন্তু এখন হুট করে চলে যাওয়া? আরহাম চোখ নামিয়ে নিয়ে আবার ব্যস্ত ভঙ্গিতে লাগেজের চেইন লাগাতে লাগলো। তার কণ্ঠে এক অদ্ভুত নির্লিপ্ততা, হ্যাঁ, এবং তুমি আমার সঙ্গে যাবে। মেঘা বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার কাগজপত্র, পাসপোর্ট, ভিসা, এগুলো তো। আরহাম এবার ধীর গতিতে উঠে দাঁড়ালো। তারপর একদম সামনে এসে ঠান্ডা অথচ দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সব কাগজপত্র আগেই ঠিক করে রেখেছি। আরহাম তার দিকে একবার গভীরভাবে তাকালো, তারপর পকেট থেকে একটা ফোল্ড করা কাগজ বের করে টেবিলে রাখল। এখানে সব কিছু লেখা আছে। পাসপোর্ট রেডি, ভিসাও ক্লিয়ার, আগামীকাল সন্ধ্যার ফ্লাইট। মেঘা তাকিয়ে থাকলো কাগজটার দিকে। তার হাত ঠান্ডা হয়ে আসছিল, মনে হচ্ছিল এই কাগজের টুকরোটা যেন তার পুরো পৃথিবীটা বদলে দিচ্ছে। মা বাবাকে ছাড়া কখনো দূরে কোথাও থাকেনি। আর এখন এখন তাকে মা বাবাকে ছেড়ে হাজার মাইল দূরে সম্পূর্ণ অপরিচিত এক অচেনা দেশে পাড়ি জমাতে হবে। সকালের আলো জানালা দিয়ে উকি দিতে না দিতেই মেঘা শুনতে পেল দরজার ওপারে কেমন যেন ব্যস্ততা চলছে। স্নেহার চঞ্চল কণ্ঠ ভেসে এলো, আদি, তুই কি আমার লাগেজ গুছিয়ে দিয়েছিস? আমি কিন্তু এইবার অনেক শপিং করেছি। আদি বিরক্ত গলা শোনা গেল, স্নেহা, তোর শপিংয়ের লাগেজ আলাদা একটা ফ্লাইট বুক করতে হবে মনে হচ্ছে। এত কিছু কিনেছিস, এগুলো নেওয়ার জন্য কি আলাদা ট্রাক ভাড়া করব? রায়ান হেসে বলল, স্নেহা, ব্যাগের ভেতর আস্ত একটা শপিং মল নিয়ে যাচ্ছিস নাকি?
স্নেহা তার বর্ষর গোলাপি রঙের লাগেজের ওপর বসে আছে আর আদি রীতিমতো কসরত করছে সেটা বন্ধ করার জন্য। ব্যাগের চেইন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। একটা দিক টানলে অন্য দিক খুলে যাচ্ছে। আদি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এটা কি স্নেহা, তুই কি সত্যিই একটা শপিং মল কিনে ফেলেছিস? রায়ান পাশে দাঁড়িয়ে 2 হাত গুটিয়ে পুরো দৃশ্য উপভোগ করছিল। তার মুখে দুষ্টু হাসি। আদি, তুই পারবি না। আমি বলছি লাগেজটা নিচে ফেলে একটু চাপ দে, আমি চেইন টেনে দেব। স্নেহা রায়ানের দিকে কটমট করে তাকিয়ে বলল, তুই বলছিস আমি আমার প্রিয় লাগেজটাকে অত্যাচার করব? এর থেকে আমি বরং তোকে ফেলে দিয়ে যাই। সবাই নিচে নেমে এলো। নাস্তার টেবিলে সবাই ব্যস্ত, আলোচনার কেন্দ্রবিন্দু তাদের আসন্ন যাত্রা। সামনে এক কোণে বসে থাকা আরহাম যেন আলাদা এক জগতে। ফোনের স্ক্রিনে চোখ রেখেও তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মেঘার উপস্থিতি টের পেয়েই এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো সে। সে বলল, তোমার লাগেজ গুছানো হয়েছে? মেঘা জবাব দিল না। রায়ান বলল, আরে ব্রো, ও তো এখনো হজম করতে পারছে না ব্যাপারটা, এত তাড়াতাড়ি সব হয় নাকি? মেঘা মনে মনে ভাবল, ঠিকই তো। তার বিয়ে হলো কয়েকদিন আগে। আরহামকে এখনো সে পুরোপুরি বুঝতে পারেনি। ঠিক তখনই রেহানা চৌধুরীর স্নিগ্ধ কণ্ঠ ভেসে এলো, তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। স্নেহা এগিয়ে এসে তার হাত ধরে বলল, আন্টি আপনি কষ্ট পাবেন না। আমরাও আপনাকে খুব মিস করব। রায়ান স্নেহার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ আন্টি, চিন্তা করবেন না। আমরা আবার আসব। আদি মজা করে বলল, আপনার নাতি নাতনি হলে তো আমরা সবাই আবার ছুটে আসব। আদির কথায় সবাই হেসে উঠল, পরিবেশটা যেন হালকা হয়ে এল। রেহানা চৌধুরী মৃদু হাসলেন, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। কিন্তু মায়ের মন তো, ছেলে যখন পাশে থাকে তখনই শান্তি লাগে। তিনি আরহামের দিকে তাকালেন, বাবা আর টা দিন থাকা যায় না? আরহাম মায়ের দিকে তাকিয়ে একটু হাসল, তারপর ধীরে ধীরে তাকে বুকে জড়িয়ে নিল। অফিস থেকে বেশি ছুটি পাইনি মম। তোমার কাছ থেকেও দূরে থাকতে ইচ্ছে করে না। কিন্তু যেতে তো হবেই। স্নেহা হাসিমুখে বলল, আন্টি চিন্তা করবেন না। আপনাকে প্রতিদিন ভিডিও কল দেব। তার কথায় রেহানা চৌধুরী হেসে উঠলেন, কিন্তু সেই হাসির ভেতরে মায়ের মনটা ঠিকই ভারী হয়ে রইল। বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছে, ইঞ্জিনের মৃদু গুঞ্জন জানান দিচ্ছে বিদায়ের ক্ষণ উপস্থিত। আরহাম নিঃশব্দে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। তারপর আরহামের বাবা ছেলেকে জড়িয়ে ধরলেন। রেহানা চৌধুরী একে একে সবার মাথায় হাত রেখে দোয়া করলেন। মেঘা সামনে এসে তাকে আঁকড়ে ধরল। এক ধরনের শূন্যতা নেমে এলো মুহূর্তটায়, যেন অব্যক্ত কিছু শব্দহীন ভাষায় প্রকাশ পাচ্ছে। রেহানা চৌধুরী মৃদু কণ্ঠে বললেন, আরহাম বাইরে থেকে কঠিন দেখালেও ভেতরে একদম অন্যরকম। ও নিজের কষ্ট কাউকে বোঝায় না, আরহামের খেয়াল রাখিস মা। মেঘার বুকের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠল। গাড়ি স্টার্ট দিল। রেহানা চৌধুরী এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। তাদের গাড়ি এগিয়ে যেতে থাকলো এয়ারপোর্টের দিকে। মেঘা শেষবারের মতো পেছনে তাকিয়ে দেখল আরহামের মা দাঁড়িয়ে আছেন, চোখে জল। একটু পরেই দূরত্ব বাড়তে বাড়তে ধীরে ধীরে মিলিয়ে গেলেন তিনি, শুধু থেকে গেল স্মৃতির এক অব্যক্ত অনুভূতি। গাড়িটি ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে এগিয়ে চলছিল। জানালার বাইরে রাতের আলোর ঝলকানিতে শহরটাকে কিছুটা ঘুমন্ত মনে হচ্ছিল, অথচ তাদের ভেতরে চলছিল এক অন্যরকম উত্তেজনা। আরহাম নিঃশব্দে বাইরের দৃশ্য দেখছিল, যেন ভাবনার অতল গভীরে হারিয়ে গেছে। আচমকাই আদি তার দিকে ফিরে কিছুটা চঞ্চল ভঙ্গিতে বলল, ব্রো, তোর কানাডায় যাওয়ার আগে একবার মালদ্বীপ ঘুরে আসা উচিত ছিল। আরহাম ভ্রু কুঁচকে তাকালো, কেন? মালদ্বীপ গিয়ে হানিমুনটা সেরে আসতি। আরহাম গম্ভীর কণ্ঠে বলল, আমার কোনো ইচ্ছা নেই। তোর যেতে হলে যা। আমি যাব কিভাবে? আমার তো এখনো বউই জোটেনি। তারপর এক পলক স্নেহার দিকে তাকালো। মেয়েটি জানালার পাশে মাথা হেলিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। রায়ান মৃদু হেসে বলল, তাহলে করে নে, সমস্যা কি? আদি হতাশ হয় বলল, সব কিছু কি এত সহজ রায়ান? আদি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর স্নেহার দিকে আরেকবার তাকালো। তার চোখে খেলা করল এক অনির্বচনীয় অনুভূতি, যেন কিছু একটা ভাবছে, কিছু একটা ঠিক করে নিতে চাইছে। গাড়ির জানালা দিয়ে দূরের আকাশে অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছিল, যেন তারা সাক্ষী হয়ে রইল এই অপূর্ণ কথোপকথনের অসমাপ্ত ভাবনার। কানাডার মাটি স্পর্শ করার পর থেকেই মেঘার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। এটা তার জীবনে প্রথমবার একেবারে ভিন্ন এক দেশে পা রাখা। সবকিছু নতুন, অপরিচিত, তবুও কোথাও যেন এক চাপা শিহরণ কাজ করছে। গভীর রাতে বিমান থেকে নেমেই ঠান্ডা বাতাস যেন তার সারা শরীরকে শিহরিত করে তুলল। ঢাকার গরম ও ব্যস্ত রাস্তার তুলনায় কানাডার আবহাওয়া ছিল একদম বিপরীত। ঢাকার পরিচিত গরম যানজট আর কোলাহলের তুলনায় কানাডার রাত যেন অবিশ্বাস্য রকম শান্ত। বিশাল এয়ারপোর্টের ঝলমলে আলোগুলো চারপাশ আলোকিত করে রেখেছে। রাস্তায় দু একটা গাড়ি চলে যাচ্ছে, কিন্তু ঢাকার মতো অগণিত গাড়ির শব্দ নেই। রাতের আকাশ পরিষ্কার, তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।
অবশেষে এসে পড়লাম। স্নেহা খুশিতে হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করল। আদি পাশ থেকে হাসল, যেন কত বড় একটা যুদ্ধ জিতে এলি। স্নেহা ভ্রু নাচিয়ে বলল, তোরা বুঝবি না, এত বড় জার্নির পর পায়ের নিচে মাটি পাওয়ার আনন্দটাই আলাদা। রায়ান হেসে বলল, ঠিক আছে মহারানী, এখন চল। অনেক ক্লান্ত হয়ে গেছি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তারা একসঙ্গে বাইরে বের হলো। আদি গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমরা আমাদের বাসায় যাচ্ছি। আবার দেখা হবে ওকে। স্নেহা মেঘাকে জড়িয়ে ধরে বলল, ভালো থেকো মেঘা। কিছু লাগলে আমাদের জানাবে, ঠিক আছে? মেঘা হালকা হাসল, ঠিক আছে। রায়ান, আদি ও স্নেহা বিদায় নিয়ে গাড়িতে উঠে চলে গেল। গাড়িগুলো মিলিয়ে যেতে মেঘা ধীরে ধীরে চোখ বন্ধ করল। এক অজানা দেশের মাটিতে সে দাঁড়িয়ে। এই অনুভূতিটা কেমন যেন শূন্যতায় ভরা। তবে সে একা নয়। তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটাও এসেছে একই ফ্লাইটে। তবু যেন অদৃশ্য একটা দেয়াল তাদের আলাদা করে রেখেছে। চলো, ছোট্ট করে বলল আরহাম। মেঘা চুপচাপ গাড়ির দরজা খুলে বসল। কয়েক সেকেন্ড পর আরহামও এসে পাশে বসল। কানাডার ঠান্ডা বাতাস কাচের জানালা ভেদ করে আসতে পারছে না, কিন্তু মেঘার শরীরে হালকা একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ছে। বাইরের শহরটা ঝলমলে পরিচ্ছন্ন আর ব্যস্ত। রাস্তার ধারে উঁচু উঁচু ভবন, দোকানপাটের ঝলমলে আলো, রাস্তায় হাঁটা মানুষ, সব মিলিয়ে এক অচেনা অথচ সাজানো গোছানো দৃশ্য। কিন্তু এই শহরের ব্যস্ততাও তার ভেতরের শূন্যতা ঢাকতে পারছে না। তার পাশে বসে থাকা মানুষটাও নির্বাক। মেঘা এক পলক তাকালো আরহামের দিকে। চোখের দৃষ্টি স্থির, ঠোঁট কঠোরভাবে চেপে রাখা। এই নির্বতাকে ভাঙার ইচ্ছা হচ্ছিল মেঘার। কিন্তু কি বলবে? গাড়ি একের পর এক রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। কানাডার রাস্তাগুলো যেন এক একটা গল্পের পাতা, যেখানে সে আজ এক নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় পা রেখেছে। কিছুক্ষণ পর গাড়ি ধীরে ধীরে চৌধুরী ম্যানশন বাড়ির সামনে এসে থামল। উঁচু গেট, কালো রঙের লোহার দরজা, কাচের বিশাল জানালা, গ্যারেজে দামি গাড়ি, চারপাশে ফুলের বাগান সাজানো। আরহাম গাড়ি থেকে নেমে দরজা খুলল। ভেতরে আসো, আরহাম বলল। মেঘা ধীরে ধীরে পা বাড়াল। বাড়ির প্রধান দরজাটা খুলতেই চোখ চমকে গেল। ভেতরের সাজসজ্জা একদম পারফেক্ট। হলরুমটা যেন উজ্জ্বল ঝাড়বাতির সোনালি আভা পুরো ঘরজুড়ে নরম আলো ছড়িয়ে রেখেছে। দেয়ালে ঝুলে থাকা আধুনিক পেইন্টিং। আরহাম সিঁড়ি দিয়ে উঠে গেল, মেঘাও ধীরে ধীরে পেছনে পেছনে চলল। করিডোর দিয়ে যেতে মেঘার চোখ হঠাৎই একটা দরজার দিকে আটকে গেল। দরজার মাঝখানে কাঠের উপর খোদাই করা একটা নকশা, ছড়িয়ে থাকা ডানাযুক্ত প্রজাপতি, যার মাঝখানে খোদাই করা রয়েছে একটাই অক্ষর। মেঘার মনে হলো কোথায় যেন দেখেছে, এটা খুব চেনা লাগছে, কিন্তু যতই চেষ্টা করুক মনে করতে পারছে না। যেন স্মৃতির গহীন কোণায় লুকিয়ে থাকা কোনো এক হারিয়ে যাওয়া অস্পষ্ট ছায়া। তার দৃষ্টি তখনও চিহ্নটার উপর আটকে আছে, যেন তার মনে চাপা পড়ে থাকা কোনো স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে। ঠিক তখনই পেছনে থেকে ভেসে এল গম্ভীর কণ্ঠ, মেঘা। আরহাম ডাকছে। মেঘা এক ঝটকায় বাস্তবে ফিরে এল। চোখ ফেরাল দরজা থেকে, দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল আরহামের দিকে। মেঘা এগিয়ে এলো আরহামের রুমের দিকে। দেয়ালে ধূসর ও সাদা রঙের সংমিশ্রণ, মেঝেতে মোটা কার্পেট বিছানো। বিছানার মাথার দিকের দেয়ালে ঝুলছে বড় একটা পেইন্টিং। আর ঠিক সামনেই রিংয়ের উপর স্থির হয়ে আছে একটি বাস্কেটবল। রুমের ডান পাশে বিশাল এক জানালা, যা প্রায় মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত। রাতের আধো অন্ধকারে জানালার কাছে নিজের প্রতিচ্ছবিই যেন ফিরে আসছিল। এর বাইরে শহরের অসংখ্য আলো জ্বলজ্বল করছে, যেন পুরো শহর এক বিশাল ক্যানভাস। একপাশে একটা কাচের দরজা, যা ব্যালকনিতে খোলে। দরজার ওপাশে কালো রেলিং দেওয়া বড় ব্যালকনি। সেখানে দাঁড়ালে একদম নিচের রাস্তা, গাড়ির হেডলাইটের ঝলক, আর দূরের উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়। রুমের আরেক কোণে একটা ছোট বসার জায়গা। ধূসর রঙের সোফা, সামনে কাচের সেন্টার টেবিল, যেখানে কিছু ম্যাগাজিন রাখা। মেঘার চোখ আটকে যায় দেয়ালের তাকে সাজিয়ে রাখা অসংখ্য মেডেল আর ট্রফির দিকে। সোনালি, রূপালি, ব্রোঞ্জের ঝলমলে মেডেলগুলো সারি সারি করে রাখা, কিছু আবার স্ট্যান্ডের ওপরে ঝুলছে। পাশেই কয়েকটা ট্রফি, যেগুলোর গায়ে খোদাই করা বিভিন্ন প্রতিযোগিতার নাম আর বিজয়ীর পরিচয়। ঘরের অর্ধেক আলো যেন ওই চকচকে ধাতব জিনিসগুলোর প্রতিফলনে আলোকিত হয়ে আছে। সে এগিয়ে গিয়ে একটা মেডেলের ওপর আঙুল বুলিয়ে নেয়, ঠান্ডা ধাতব স্পর্শে এক অদ্ভুত অনুভূতি হয় তার। কৌতূহল দমন করতে না পেরে মেঘা সরাসরি জিজ্ঞেস করে, এগুলো কি আপনার? আরহাম তখন জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, একদম নীরব। কিছুক্ষণ চুপ করে থেকে ধীর নিরাসক্ত কণ্ঠে বলল, তাহলে কি তোমার? মেঘা চোখ ঘুরিয়ে বিরক্তির ভাব নিয়ে মুখ বাঁকায়। তোত্তারা লোক। সে মনে মনে ভাবল, একটা সাধারণ প্রশ্নেরও স্বাভাবিক উত্তর দিতে পারে না এই মানুষটা, সরাসরি হ্যাঁ বললেই তো হতো। সূর্যের আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে পুরো ঘর উজ্জ্বল করে তুলেছে। মৃদু বাতাসে পর্দা দোলচ্ছে। সকালের প্রশান্ত নির্বতায় কখনো কখনো দূর থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। মেঘা ঘুম ঘুম চোখে পাশ ফিরে তাকালো। বিছানা খালি। আরহাম নেই।
এক মুহূর্ত চুপচাপ শুয়ে থেকে নিজের মধ্যে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল। এটা তার নতুন বাস্তবতা। সে এখন বাংলাদেশে নেই, কানাডায় এসেছে। আরহামের বাড়িতে একদম অপরিচিত পরিবেশে। বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় প্রতিফলিত নিজেকে কিছুক্ষণ খুঁটিয়ে দেখল। চোখে মুখে এখনো ক্লান্তির ছাপ, তবে তার চেয়েও বেশি অস্বস্তি কাজ করছে। কিছুক্ষণ চুপ থেকে ফ্রেশ হয়ে নিল। গরম পানির ছোঁয়ায় শরীর ও মন কিছুটা চাঙা হলো। ওয়ারডোরব খুলে সাদা রঙের একটি ড্রেস বের করে পরল। ড্রেস ঠিকঠাক করে আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে ঘর থেকে বের হলো। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করল পুরো বাড়িটি নিস্তব্ধ। হঠাৎ রান্নাঘরের দিক থেকে আসা হালকা বাসনের শব্দে থমকে দাঁড়ালো। ধীরে ধীরে পা টিপে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটু উকি দিল মেঘা। একজন মধ্যবয়সী মহিলা রান্নায় ব্যস্ত। পরনে সাদামাটা পোশাক, চুল খোঁপায় বাঁধা। মুখে এক ধরনের শান্ত অভিব্যক্তি, যেন তিনি বহুদিন ধরেই এই বাড়ির অংশ। তার হাতে একটা কাঠের চামচ, সেটা দিয়ে তিনি কোনো তরকারি নাড়াচ্ছেন। এক মুহূর্তের জন্য মেঘা দ্বিধাগ্রস্ত হল। সে কি ভেতরে যাবে, না অপেক্ষা করবে? তার চোখের দৃষ্টি পড়তেই মহিলা হঠাৎ একটু চমকে উঠলেন। তারপর দ্রুত স্বাভাবিক হয়ে গেলেন। এক ঝলক তাকিয়ে মৃদু হাসলেন। তুমি মেঘা, তাই না? মেঘা একটু অবাক হল। হ্যাঁ, আপনি আমাকে চেনেন? মহিলা মাথা নাড়িয়ে হাসলেন। আমি এই বাড়ির হাউজকিপার। আমার নাম এলেনা। আর আরহাম আমাকে তোমার কথা বলেছে। মেঘা একটু স্বস্তি পেল। এই বাড়িতে অন্তত একজন মানুষ আছে যার সাথে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে। মেঘা জিজ্ঞেস করল, আরহাম কোথায়? এলেনা তার হাতের কাজ চালিয়ে যেতে যেতে বললেন, সকালে আরহাম অফিসে বেরিয়ে গেছে। তুমি তখন ঘুমাচ্ছিলে। এলেনা যেন মেঘার চিন্তার রেশ বুঝতে পেরে মৃদু হেসে বললেন, তুমি চাইলে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে দিচ্ছি। নাকি একটু কফি খাবে আগে? মেঘা এলেনার আন্তরিকতায় একটু উষ্ণতা অনুভব করল। এই বাড়ির দেয়ালগুলোর মাঝে যেন সে প্রথমবারের মতো একটু ভালো লাগা অনুভব করল। এক কাপ কফি হলে ভালো হয়, মেঘা বলল। এলেনা মাথা নাড়িয়ে এগিয়ে গেলেন। রান্নাঘরের নীরবতা ভেঙে গেল কফির মেশিনের হালকা গুঞ্জন আর পাত্রের টুংটাং শব্দে। মেঘা চেয়ার টেনে বসল। এই বাড়ির সাথে মানিয়ে নেওয়ার পথটা বোধ হয় এতটা কঠিন হবে না যতটা ভেবেছিল। সন্ধ্যা হয়ে এসেছে। হলরুমে একা বসে আছে মেঘা। বেশ কিছুক্ষণ আগে এলেনা কাজ শেষ করে চলে গেছেন। বাইরে কেমন একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। এ বাড়িতে আসার পর থেকেই এক ধরনের একাকিত্ব অনুভব করছে মেঘা। সবকিছু যেন অন্যরকম লাগছে। মেঘা নরম সোফায় হেলান দিয়ে বসেছিল, এমন সময় হঠাৎ করেই কলিং বেলের শব্দ ভেসে এলো। সে উঠে গিয়ে দরজার কাছে গেল। দরজার পিঠল দিয়ে তাকিয়ে দেখল বাইরে কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুলে বাইরে উকি দিল। কিন্তু সামনের বারান্দা ফাঁকা, আশপাশেও কাউকে দেখা গেল না। কপালে ভাঁজ পড়ল মেঘার। তাহলে কলিং বেল বাজালো কে? মেঘা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চারপাশে চোখ বুলিয়ে দেখল। আশেপাশে বাতাস বইছে, কিন্তু তেমন কোনো সাড়া শব্দ নেই। খানিকটা বিভ্রান্ত হয়ে দরজা বন্ধ করে আবার হলরুমের দিকে ফিরে গেল। কিন্তু সোফায় বসার আগেই আবার টিং টং করে কলিং বেল বেজে উঠল। এবার সত্যিই চমকে গেল মেঘা। সে দ্রুত দরজার কাছে গিয়ে আবার খুলে দিল। এবার দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে, বয়স বড়জোর 6 কি 7 বছর হবে। ছোট্ট শরীর, বাদামি রঙের চুল, টুকটুকে ফর্সা মুখে, গভীর নীল চোখ, যেন একটা পুতুল। বাচ্চাটা দাঁড়িয়ে আছে দরজার সামনে, একদৃষ্টিতে মেঘার দিকে চেয়ে আছে। মেঘার ভ্রু কুঁচকে গেল। তুমি কে? ছেলেটা কোনো উত্তর দিল না, বরং একটু মাথা কাত করে মেঘাকে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর সে হালকা পায়ে মেঘার চারপাশ দিয়ে ঘুরে এসে সামনে দাঁড়ালো। চোখ সরু করে তাকিয়ে ইংলিশে বলল, আরহাম কোথায়? মেঘা অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকালো। এতটুকু ছেলে আরহামের নাম ধরেই ডাকছে? সে হাঁটু গেড়ে বাচ্চাটার সামনে বসে কোমল গলায় বলল, উনি তো তোমার বড়, তাহলে নাম ধরে ডাকো কেন? বাচ্চাটা গম্ভীর মুখে বলল, আরহাম আমার ফ্রেন্ড। মেঘার বিস্ময় আরও বাড়ল। তোমার ফ্রেন্ড? হুম। মেঘা মৃদু হাসল। এই ছোট্ট ছেলেটা এত আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছে যে তার বেশ মজাই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? জ্যাক। জ্যাক? টাইটানিকের জ্যাক? ছেলেটা মাথা উঁচু করে গর্বিত কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘার মুখে হাসি ফুটে উঠল। তাহলে তোমার রোজ কোথায়? ছেলেটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। আমি বড় হলে আসবে। মেঘা এবার সত্যিই অবাক হল। কে বলেছে তোমাকে? জ্যাক হাসল, তার চোখের কোণে কৌতূহল আর আনন্দের ঝলক ফুটে উঠল। আরহাম। মেঘা কিছুক্ষণ চুপ করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এমনভাবে কথা বলছে যেন তারা অনেক দিনের বন্ধু। মেঘা কৌতূহলী হয়ে বলল, আচ্ছা, ভিতরে আসবে? জ্যাক কিছুক্ষণ মেঘার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসিমুখে মাথা নেড়ে বলল, হুম। মেঘা দরজা সরিয়ে জায়গা করে দিল। জ্যাক ছোট্ট পায়ে দৌড়ে ভিতরে ঢুকে পড়ল। হলরুমের সোফায় গিয়ে একদম আয়েশ করে বসল সে।
ছোট্ট শরীরটাকে একপাশে কাত করে আরাম করে বসে মেঘার দিকে তাকালো। তার চোখের গভীর নীলাভ আভায় কৌতূহল খেলা করছে। তোমার নাম কি? মেঘা হেসে বলল, মেঘা। জ্যাক তার ছোট্ট হাত দুটো একসঙ্গে জোড়া দিয়ে বলল, তুমি আরহামের কি হও? এই প্রশ্ন শুনে মেঘা খানিকটা অবাক হলো। ছেলেটা এত অল্প বয়সী, তবু তার কথা বলার ভঙ্গি যেন বড়দের মতো। মেঘা একটু মুচকি হেসে বলল, আমি উনার ওয়াইফ। জ্যাক চোখ কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সে মাথা নাড়িয়ে বলল, ওহ তাই নাকি? তার কণ্ঠস্বরে সন্দেহ মেশানো ভাব। মেঘার মুখে হাসি ফুটে উঠল। এতটুকু একটা ছেলে এমন গম্ভীর ভঙ্গিতে কথা বলছে, ব্যাপারটা বেশ মজার। সে টেবিলের পাশে রাখা চকোলেটের কৌটা খুলে জ্যাকের সামনে বাড়িয়ে দিল। চকোলেট খাবে? জ্যাক কৌটোর দিকে এক ঝলক তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? তার কণ্ঠে এমন এক গাম্ভীর্য যে মেঘা না হেসে পারল না। সে খিলখিল করে হেসে বলল, ওহ তাই নাকি? তাহলে তুমি কি খাবে? জ্যাক একটু ভেবে বলল, আমি কাপকেক খাবো। মেঘা মজার ছলে একটু চোখ বড় বড় করল। তাহলে আমাকে বানাতে হবে, তাই তো? হুম। জ্যাক মাথা নেড়ে রাজি হওয়ার ভঙ্গিতে বলল। তাহলে তুমি বসো, আমি বানিয়ে আনি। মেঘা রান্নাঘরের দিকে চলে গেল। ওভেনের তাপমাত্রা ঠিক করে কাপকেক বানানোর জন্য ব্যাটার প্রস্তুত করতে লাগল। এদিকে জ্যাক সোফায় আইস করে বসেছে। কিছুক্ষণ পর মেঘা সুগন্ধ ছড়িয়ে যাওয়া গরম গরম কাপকেক একটা প্লেটে সাজিয়ে নিয়ে এল। সে জ্যাকের পাশে সোফায় বসল। এই নাও তোমার কাপকেক। জ্যাক তৃপ্তির হাসি দিয়ে একটা কাপকেক হাতে নিল। ছোট্ট হাত দিয়ে কেকের উপরের ক্রিম ছুঁয়ে মুখে দিল। তারপর এক কামড়ে কেকটা খেতে শুরু করল। মেঘা হেসে বলল, তাহলে আমাকে কি নামে ডাকবে? জ্যাক এক মুহূর্ত চুপ করে থাকল, যেন ভেবে দেখছে কি নামে ডাকবে মেঘাকে। কিছুক্ষণ পর সে বলল, রেইন। মেঘা অবাক হয়ে বলল, রেইন? হুম। কিন্তু কেন? কারণ তোমার নাম মেঘা মানে ক্লাউড। আর ক্লাউড মানে বৃষ্টি নিয়ে আসে। তাই তুমি রেইন। মেঘা অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এতটুকু একটা ছেলে এমনভাবে চিন্তা করতে পারে। সে হাসল, তাহলে তুমি আমাকে রেইন বলেই ডাকবে? জ্যাক মাথা নাড়ল, হুম। তোমার ভালো লাগেনি? মেঘার মনে এক অদ্ভুত অনুভূতি হল। সে গভীর ভালোবাসায় জ্যাকের ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিল। খুব ভালো লেগেছে। জ্যাক একগাল হাসল, আর মেঘার মনে ধীরে ধীরে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এলো। এই মুহূর্তে মেঘা শুধু উপভোগ করল জ্যাকের উপস্থিতি। রাত হতে চলেছে। পুরো বাড়িতে নরম হলুদ আলো ছড়িয়ে আছে। হলরুমের সোফায় বসে আছে মেঘা আর জ্যাক। টিভির স্ক্রিনে কোনো একটা অ্যানিমেটেড মুভি চলছে, কিন্তু দুজনের কেউই তেমন মনোযোগ দিয়ে দেখছে না। মেঘা পাশে বসা ছোট্ট ছেলেটার দিকে তাকালো। জ্যাক বেশ আইস করে বসেছে, হাতে একটা কুশন জড়িয়ে রেখেছে। তার নীলচে চোখ দুটো টিভির স্ক্রিনের দিকে থাকলেও মাঝে মাঝে সে এক ঝলক মেঘার দিকেও তাকাচ্ছে। ছেলেটা এত আপনভোলা স্বভাবের, তবু মাঝে মাঝে তার কথা বলার ধরন এত পরিণত লাগে। তখনই মেঘার ভাবনায় ছেদ পড়ল দরজায় ঘূর্ণনের শব্দে। সে তাকিয়ে দেখল দরজা ধীরে ধীরে খুলছে। স্লিভ রোল করে রাখা কালো শার্ট, গাঢ় নেভি ব্লু প্যান্ট নিখুঁতভাবে বাঁধাটাই আরহাম অফিস থেকে ফিরেছে। তার চেহারায় যেন ক্লান্তির ছাপ, তবে চোখ দুটো এখনো গভীর আর তীক্ষ্ণ। আরহাম ভেতরে ঢুকতেই একটা ছোট্ট ঝড় বইয়ে দিল জ্যাক। সে সাথে সাথে উঠে গিয়ে দ্রুত পায়ে দৌড়ে আরহামের দিকে এগিয়ে গেল। আরহাম এক মুহূর্তও দেরি না করে ছোট্ট হাত দুটো দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আরহাম এক মুহূর্তের জন্য অবাক হলো, তারপর মৃদু হাসল। সে জ্যাকের ছোট শরীরটাকে দুহাতে তুলে নিল, বুকের সাথে চেপে ধরল। জ্যাক। জ্যাক তার ছোট্ট বাহু দিয়ে আরহামের গলা জড়িয়ে ধরে বলল, মিস ইউ আরহাম। তার কণ্ঠে অভিমান মেশানো ভালোবাসার ছোঁয়া। আরহাম মৃদু হেসে তার ছোট্ট পিঠে হাত বুলিয়ে দিল। মিস ইউ টু। মেঘা অবাক হয়ে পুরো দৃশ্যটা দেখল। এই ছেলেটা এতটুকু, কিন্তু আরহামের সাথে এত গভীর একটা বন্ধন রয়েছে। সে কখনো কল্পনাও করেনি যে এত কঠোর আবেগহীন দেখানো মানুষটার মধ্যে এত কোমল একটা দিক আছে। আরহাম যে কারো জন্য এতটা মায়া দেখাতে পারে তা মেঘার কাছে একেবারেই নতুন। জ্যাক বেশ কিছুক্ষণ আরহামের সঙ্গে কথা বলল। ছোট্ট মুখে একগাদা গল্পের ঝাঁপি খুলে বসেছে সে। কখনো স্কুলের মজার কাহিনী, কখনো নতুন কিছু শেখার অভিজ্ঞতা, কখনো বা নিছকই দুষ্টুমি ভরা অভিযোগ। আরহাম মনোযোগ দিয়ে তার কথা শুনছিল, মাঝেমধ্যে মাথা নেড়ে সায় দিচ্ছিল, কখনো বা মৃদু হাসছিল। মেঘা একপাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। ছোট্ট ছেলেটা এতটা প্রাণোচ্ছল, আর আরহামের সঙ্গে তার সম্পর্কটাও বেশ গভীর। শেষ পর্যন্ত জ্যাক ঘড়ির দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। আমাকে এবার যেতে হবে। আরহাম মাথা ছুঁয়ে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে ভালোভাবে পড়াশোনা করো। ওকে, কিন্তু কাল আসবো। ঠিক আছে, আরহাম হেসে বলল। তারপর জ্যাক মেঘার দিকে তাকালো। একগাল হাসি দিয়ে বলল, বাই রেইন। মেঘা একটু চমকে গেলেও হাসি মুখেই জবাব দিল, বাই জ্যাক। কিন্তু জ্যাকের মুখ থেকে এই ডাক শুনে আরহামের কপাল কুঁচকে গেল। সে তাকিয়ে রইল জ্যাকের দিকে, যেন ঠিক বুঝতে পারছে না কিছু।
জ্যাক দৌড়ে দরজা পেরিয়ে বাইরে চলে গেল। আরহাম দরজার কাছে গিয়ে দেখল জ্যাক সামনের বাড়িতে ঢুকে গেল। তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে মেঘার দিকে ঘুরে তাকালো। ও তোমাকে রেইন বলে ডাকলো? মেঘা একটু অবাক ভঙ্গিতে বলল, হুম। ওই ঠিক করেছে এই নাম। আরহামের চোখে একরকম প্রশ্ন ভেসে উঠল, যেন সে কিছু আন্দাজ করার চেষ্টা করছে। সে নরম গলায় বলল, কেন? মেঘা হেসে বলল, ও বলে আমার নাম যেহেতু। মেঘা মানে ক্লাউড, আর ক্লাউড মানে বৃষ্টি নিয়ে আসে, তাই রেইন। আরহাম মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই মনে মনে বলল, ইন্টারেস্টিং। আরহাম ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গেল। পরিকল্পনা মতো সবকিছু এগোলেও মেঘার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে। সে এখনো মনের ভেতর জমে থাকা অতীতের তীব্র ক্ষত বয়ে বেড়াচ্ছে। মেঘা ও চুপচাপ তার পেছনে পেছনে রুমে এল। রুমে ঢুকেই আরহাম হাত বাড়িয়ে টাই খুলতে গেল, কিন্তু গিটটা যেন আরো শক্ত হয়ে গেছে। বিরক্তিতে মুখ কুঁচকে গেল তার। মেঘা দরজার কাছে দাঁড়িয়ে ছিল। সে খেয়াল করল আরহাম টাইয়ের নট খুলতে পারছে না। এক মুহূর্ত ইতস্তত করল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। দাও, আমি খুলে দিচ্ছি। আরহাম সঙ্গে সঙ্গে থেমে গেল। চোখ সরু করে তাকালো মেঘার দিকে। না, লাগবে না। এত জেদ কেন? দেখুন তো ঠিকমতো খুলতে পারছেন না। এখন যদি গলায় আটকে যায়। আরহাম টাই খুলতে আবার চেষ্টা করল, কিন্তু এবারও পারল না। মেঘা মুচকি হাসল। দেখেছেন, বলেছিলাম না পারবেন না। আরহাম চোখ তুলে তাকালো তার দিকে। মেঘার মুখে এক ধরনের দুষ্টুমি মাখা হাসি। মেঘা আরও একটু এগিয়ে এল। এত সিরিয়াস ভাব নিয়ে তাকাচ্ছেন কেন? টাই খুলে দেওয়াটা তো আর প্রেমের প্রস্তাব না। আরহাম কিছু বলল না, কিন্তু যখন মেঘা হাত বাড়িয়ে টাইয়ের গিট ধরল, ঠিক তখনই আরহাম এক ঝটকায় পেছনে সরে গেল। মেঘা থমকে গেল। মুহূর্তের জন্য তাদের মাঝে নিঃশব্দের এক চাদর বিছিয়ে গেল। তার চোখে বিস্ময়, কেন সে পেছাল? আরহামের চোখের গভীরে কঠিন এক অভিব্যক্তি খেলা করছে, যেন একটা দেয়াল যা কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। যেন সে এক অদৃশ্য সীমানা টেনে দিচ্ছে যেখানে মেঘার প্রবেশ নিষেধ। মেঘা তার দিকে তাকিয়ে রইল, চোখের ভাষা বোঝার চেষ্টা করল, কিন্তু এই মানুষটার চোখ যেন শূন্য, অনুভূতিহীন। যেন সেখানে কোনো গল্প নেই, কোনো আবেগ নেই, শুধু শীতলতা আর অচেনা এক দূরত্ব। সে ঠোঁট চেপে ধরল, কিছু বলল না। অভিমান? না, এটা তার অভিমান নয়। এটা তার অসহায়ত্ব। সম্পর্কের শুরুতেই এমন ব্যবধান কেন? কেন এই মানুষটা তাকে দূরে ঠেলে দিচ্ছে? তবে একটা ব্যাপার স্পষ্ট, এই সম্পর্কটা সহজ হবে না। বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তারা দুই ভিন্ন মেরুর মানুষ। একজন গম্ভীর ঠান্ডা, নিজের আবেগের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা একজন পুরুষ, আর একজন প্রাণবন্ত, অনুভূতিপ্রবণ, নিজের অস্তিত্বের ছাপ রেখে যেতে চায়। যে সহজে হাল ছেড়ে দেয় না। সে একবার পিছিয়ে এলেও আবার এগিয়ে যাবে। মেঘা সহজে হার মানার মেয়ে না। আরহাম যদি দেয়াল তোলে তবে সে দেয়াল ভাঙতে জানে। যদি দূরত্ব সৃষ্টি করে তবে সে সেই দূরত্ব কমানোর পথ খুঁজবে। যেখানে ভালোবাসা আছে, আছে দ্বন্দ্ব, আছে চাপা প্রতিশোধের অন্ধকার। আর মেঘা? সে অন্ধকারের উৎস জানে না, কিন্তু সে আলো নিয়ে আসতে প্রস্তুত। চলবে।